আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, শামা ওবায়দ। জামিন বাতিলে দুবাই ল ফার্ম নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে, জানালো দুদক। সরকারের সমালোচনা গ্রহণযোগ্য, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ, তথ্যমন্ত্রী। বিএনপি মজলুম ছিল, এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের। দেশ পরিচালনায় তারেক রহমান ভুল পথে হাঁটছেন, মন্তব্য কর্নেল অলির। জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মাহিদি আমিন। রাজনৈতিক বিভাজনের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের। এবং রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, কোলের সন্তানকে নিয়ে ঘাতক শিপনের থানায় আত্মসমর্পণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, তাকে ফেরাতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত আছে। রাজধানীতে এক অনুষ্ঠানে শামা ওবায়দ একথা জানান। এদিকে সৌদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশ ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। হুমায়ুন কবির বলেন, কেবল হুতিদের প্রতিরোধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করবে বাংলাদেশ। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানেই বাংলাদেশের অবস্থান ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয়। কেবল হুতিদের প্রতিরোধের জন্য এই জোটে যোগ দেবে বাংলাদেশ। এছাড়া জোটে অংশ নেওয়ার পেছনে ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৌদি আরেবিয়া ইজ দি কাস্টোডিয়ান of two holy mosques, Makkah, Medina. তো এখানে we have a special relationship. Anytime সৌদি আরেবিয়ার মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরেবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral, ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি। So this is not, something to necessarily to strike out Iran. প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে তার বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ভিজিবিলিটি, এই স্ট্রেংথ আমাদের ফরেন পলিসি আসতেছে ফ্রম দি পার্সোনাল ওয়েট অফ দি প্রাইম মিনিস্টার। চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ইটস গন ইনটু নিউ হাইটস। এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং ওখান থেকে অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেগুলো উইল ক্রিয়েট জবস। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে, বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর সফল হয়েছে জানান শামা ওবায়দ। সার্জিও গরের সফরটি অত্যন্ত সফল হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজিরের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহী পুলিশ লাইন্সের মধ্যে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে দ্রুত দেশে ফেরত আনা হবে। খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে
বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পারছে। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এই যে হাজার দুয়েক লোক মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে আসে। গত 12 জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরে 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরই মধ্যে শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে দুদকের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সময় তিনি দাবি করেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা লেটার, সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। এখন আইনগত যে বিষয়গুলি আছে সবাই মিলে আমরা খতিয়ে দেখব। এদিকে একই দিনে দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাইদুর রহমান খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদে উঠে আসা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই হিসেবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতে পারে। পাশাপাশি নতুন কমিশনকে আমরা ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এখানে আসার মূল উদ্দেশ্যটাই কিন্তু তাই। সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মুক্ত সাংবাদিকতার জন্য 1973 সালের আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানেও এটির পক্ষে সাংবাদিকরা বিগত সরকারকে টিকিয়ে রাখার কৌশল নিয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী। আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে এটা অবশ্যই করতে হবে। প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। বিএনপি একসময় মজলুম ছিল, কিন্তু এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ফ্যাসিস্টের সরকারের মতোই দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় 11 দলের নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমানও একই ভুল করছে। তার আশেপাশের মানুষ তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। যে ফাসলটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জামায়াত কখনো ক্ষমতায় এলে বাংলাদেশের দলীয়করণের সব ইতিহাস ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। রিজভী বলেন, এনসিপি যেভাবে সরকারের বিরোধিতা করছে ঠিক তেমনিভাবে শেখ হাসিনাও বিরোধিতা করতেন। জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা দলের ভিতরে, দেশের মধ্যে তিনি কি করতেন? রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কলঙ্কজনক কথা বলতেন,
বিএনপির নেতা নেত্রী সম্পর্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহির্নিশ তিনি মিথ্যা কথা বলা, কলঙ্ক লেপন করা, অপপ্রচার করা, এই কাজটা করত। এখন দেখছি আমাদের কিছু কিছু ছোট ভাইরা শেখ হাসিনার আদর্শ অনুসরণ করেই সেটা করছেন। ঢাকার চারপাশে চক্রাকার নৌপথে আবার ওয়াটার বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। সচিবালয় এই সংক্রান্ত বৈঠকে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথ সচল করা হবে। ওয়াটার বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। রাজধানীর যানজট কমাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহেদী আমিন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় অন্তর্বর্তী সরকারকে সাবেক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে যারা নেগেটিভ তৈরি করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এতে জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কথা বলেন জুলাই যোদ্ধা, শহীদদের পরিবার ও স্বজনরা। এখন কে তাদের বিচার দরকার নাই? এই সোসাইটি কেন এখন রাজপথে যায় না? সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। আমরা এমন একটা বাংলাদেশ তখন দেখেছিলাম যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, ইসলামপন্থী বলে কারো কোনো পরিচয় ছিল না। সবার পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী। এ সময় জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আপনারা বসুন সবাই প্লিজ। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনাদের জন্যই কাজ করেন এবং তার হয়ে আপনাদের এখানে এসেছেন। পরে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার কথা জানান মাহাদি আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শহীদ পরিবারের রয়েছেন, আপনারা যারা আহত রয়েছেন, আপনারা তো আমাদেরই ভাই। আপনারা আস্থা রাখুন, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব। সম্মেলনের আরেকটি সেশনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে আর আপনি এটা মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। আরে ভাই, আপনি তো অনুশোচনাই করেন না, আপনার লাগে আবার কিসের রিকনসিলিয়েশন? বাক স্বাধীনতার মানে কি এই যে আমাদের ভাই বোনেরা মারা গেছে গুলি খেয়ে, বাবা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, আর আমরা টকশোতে গিয়ে বলবো না জুলাইতে তো এরকম কিছু হয়নি, কেউ তো হেলিকপ্টার থেকে গুলি করেনি। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে আরো অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বক্তারা। এত বড় দুঃসাহস, জুলাইকে পর্যন্ত তারা প্রশ্ন করার সাহস পায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তাদের দোষরীপনার জন্য তারা ক্ষমা চাচ্ছে। সত্যিকারের তাদের বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি ও জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কথা বলা হলেও বর্তমানে সেগুলোর বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের দায় সরকারকেই নিতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ে জুলাই, সমমর্যাদা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। এটি পাহাড়ের মানুষের প্রতি অবহেলারই বহিঃপ্রকাশ। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপি থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে স্বামী শিপন। জোড়া খুনের পর 1 বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। জামিল হাসান শান্ত রিপোর্ট।
পারিবারিক সূত্রে জানা যায় শরীয়তপুরের ফারজানাকে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন, কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের পর তাদের ডিভোর্স হয়। পারিবারিক মীমাংসায় আবার তারা বিয়ে করলেও সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত, যা শেষ পর্যন্ত গড়ায় হত্যাকাণ্ডে। শনিবার গ্রাম থেকে ফিরে রাজধানীর কলাবাগান আলামিন রোডে শ্বশুর বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি, কিন্তু রাতেই তাদের মধ্যে বাধে ঝগড়া। শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিতে আসলে শিপন স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই স্ত্রী ও ঢাকা মেডিকেলে শাশুড়ি মারা যান। ফ্যামিলির ভিতরে তো একটু কিছু টুকটাক কিছু হয় স্বামী স্ত্রীর মধ্যে, বা স্বামী স্ত্রীর ভিতরে কিছু হইব জন্যই যে বউরে মারিয়া লাইব, শাশুড়ির মারিয়া লাইব, এটা কোনো কথা? স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউরে আর মায়ের মনে মারি লাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো দম সারতেছে, আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। হত্যাকাণ্ডের পর শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় হাজির হন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত, পূর্বেও অনেকবার টাকার জন্য স্ত্রীকে মারধর করেছে। একটা বিচার না হইলে এই দিন দিন এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবো, তাহলে আমরা ওর বিচার চাই, আমরা ওর ফাঁসি চাই। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে, স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়, আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। আপাতত দৃষ্টিতে দেখছি যে পারিবারিক বিষয়, বর্তমানে স্বামী আমাদের হেফাজতে আছে। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডে সর্বোচ্চ বিচারের দাবি স্বজনদের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। 3 মাস পর আবারও বাড়ল এলজিপির দাম। 70 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1598 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিআরসির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলজিপির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে এই দাম আজ থেকে কার্যকর হবে। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীর আহত হন। ঘটনার পরপরই এলাকা পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় তাদের উপরেও হামলা চালায় এলাকাবাসী। পরে ওই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি কর্তৃপক্ষ। এবার খেলার খবর। দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের পরিণতি পাচ্ছে। শনিবার নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানায়, মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে বেলা 3টায় বসবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এরপর শহরের বিলাসবহুল 5 তারকা সাভয় প্যালেস হোটেলে আয়োজিত হবে এক রাজকীয় সংবর্ধনা। ভিআইপি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। 2016 সালে স্পেনের এক ফ্যাশন স্টোরে পরিচয় থেকে যে রোনালদো জর্জিনার প্রেমের সূচনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, শামা ওবায়েদ। জামিন বাতিলের দুবাইয়ে ল ফার্ম নিয়োগ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে, জানালেন দুদক। সরকারের সমালোচনা গ্রহণযোগ্য, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা অপরাধ, তথ্যমন্ত্রী। বিএনপি মজলুম ছিল, এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের। দেশ পরিচালনায় তারেক রহমান ভুল পথে হাঁটছেন, মন্তব্য কর্নেল অলির। জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, মাহেদি আমিন। রাজনৈতিক বিভাজনের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের। এবং রাজধানীর কাঁঠাল বাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, কোলের সন্তানকে নিয়ে ঘাতক শিপনের থানায় আত্মসমর্পণ।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।